This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এই মুহূর্তের সবথেকে বড় খবর যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশ কেন্দ্রের রাজ্যে রাজ্যে বুধবার মহড়ার নির্দেশ মানে আসছে বুধবার প্রত্যেকটা রাজ্যকে মহড়ার নির্দেশ এয়ার রেড সাইরেন বাজাতে হবে আক্রমণ হলে কিভাবে রক্ষা শেখাতে হবে নাগরিক পড়ুয়াদের বাঁচার উপায় শেখানোর নির্দেশ ব্ল্যাকআউট হলে কি করণীয় সেটাও শেখাতে হবে গুরুত্বপূর্ণ ভবন ভাইটাল ইনস্টলেশনকে আড়াল করার ক্যামোফ্লেজ কিভাবে করতে হয় তার কায়দা আগে থেকেই ভাবতে হবে উদ্ধার কাজের পরিকল্পনা সেরে রাখতে হবে বারবার মহড়া করতে হবে এবং ইনভলভ করতে হবে নাগরিকদের অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত করছে ভারত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা পাঠিয়েছে বেশ কয়েকটি রাজ্যকে 1971 সালের পর আবার ব্ল্যাকআউট মহড়া ভারতে ইতিমধ্যে গতকালই ব্ল্যাকআউট মহড়া হয়েছে পাঞ্জাবের ফিরোজপুরে দেখুন বিগওয়ালের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাল পাঞ্জাবের ফিরোজপুরে একটা গোটা শহরের আলো নিভিয়ে দিয়ে এই ব্ল্যাকআউট কিভাবে যুদ্ধের সময় প্রস্তুত থাকতে হয় যুদ্ধের সময় প্রতিপক্ষ যখন হামলা চালায় আত্মরক্ষার কৌশল কিভাবে নাগরিকদের শেখাতে হয় বাঁচতে হয় কিভাবে ভাইটাল ইনস্টলেশনকে কিভাবে গার্ড করতে হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফিরোজপুরে যা হয়েছিল একই জিনিস এবার ভারতের অন্যান্য রাজ্যেও হবে অর্থাৎ বিশেষ করে যে রাজ্যগুলোর সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে সেই সব রাজ্যে তো হবেই এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত একবার আমাদের দর্শকদের শুরুতেই বলে দাও কটা পয়েন্টে নির্দেশিকা এসেছে কি কি করতে হবে 1 2 3 4 5 করে একদমই দেখো তোমাকে আমি প্রথম বলতে চাই যে গত 72 থেকে 80 ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক শীর্ষ কর্তা যারা নিরাপত্তার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বৈঠক করেছেন অজিত দোভাল প্রধান নিরাপত্তা উপদেষ্টা রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী স্থলসেনা বায়ুসেনা এবং নৌসেনার প্রধান এবং আজকে দেখা গেল প্রিন্সিপাল সেক্রেটারি ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক অর্থাৎ বৈঠকগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তি দেখেই বোঝা যাচ্ছে তাতে মূলত কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে ব্ল্যাকআউট করে প্রস্তুতি নেওয়া অর্থাৎ যদি কোনো সময় যুদ্ধ লাগে তাহলে গোটা শহরকে অন্ধকার করে দেওয়া হয় যাতে শত্রুরা না বুঝতে পারে সেই শহরের অবস্থান সেই জায়গায় দাঁড়িয়ে যদি অন্ধকার করে দেওয়া হয় তাহলে তখন সাধারণ মানুষ কি করবে দ্বিতীয়ত নাগরিকরা বা নাগরিক পড়ুয়া যারা রয়েছে তারা যদি কোনো সময় শত্রু চলে আসে আকাশে আমাদের দেশের আকাশ সীমায় তাহলে সেই পড়ুয়া নাগরিকরা কি করবে তাদের বাঁচবে কি করে সেইটা মানে আত্মরক্ষা করা সেইটা মূলত এর মধ্যে আনা হয়েছে তৃতীয়ত ইনস্টলেশন অর্থাৎ যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ ও স্থাপত্যগুলো রয়েছে যেমন ভিক্টোরিয়া বা শহীদ মিনার ছাড়াও যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা নবান্ন হোক পুরসভা হোক লালবাজার হোক বা বিধানসভা এই ধরনের জায়গাগুলো কি করে বাঁচাবে সেইগুলো ক্যামোফ্লেজ করে কি করে বাঁচানো যাবে সেটা যেমন প্রস্তুতিতে বলা হয়েছে
এছাড়াও একাধিক বিষয়কে কিন্তু এই মহড়ার মধ্যে আনতে বলা হয়েছে। এইটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেশ কিছু রাজ্যকে নির্দেশিকা পাঠানো হয়েছে, তারা যেন এটা অবশ্যই করে। কারণ যেটা মূলত প্রতিরক্ষা বিশারদরা মনে করছেন যে যদি কোনো সময় যুদ্ধ লাগে বা যুদ্ধ অবসম্ভাবী হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই মহড়াগুলো চালাতে হয়। অর্থাৎ এই মহড়াগুলো কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু যখন যুদ্ধ আসে বা যুদ্ধ একেবারে সামনাসামনি এসে পড়ে তখনই কিন্তু কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা সচিবের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ধরনের নির্দেশিকা পাঠানো হয় বলে বিভিন্ন সমর বিশারদরা জানাচ্ছেন। তবে একটা কথা তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যে বৈঠকগুলো করেছেন সেই বৈঠকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকের অন্যতম নির্যাস হচ্ছে এই ধরনের মহড়া চালানোর সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ সায়ন্ত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। দেখুন ক্রোনোলজিটা দেখুন, পর্যায়ক্রমে একের পর এক প্রধানমন্ত্রী পর গত 5-7 দিন ধরে প্রতিদিন তার বাসভবনে একেবারে উচ্চতম পর্যায়ের বৈঠক করেছেন। আজকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার দেখা হয়েছে, তার কাছে রাহুল গান্ধী গিয়েছিলেন, তারও একটা আলাদা তাৎপর্য, বিরোধী দলনেতা সেটা বলবো। তার আগে নৌসেনা প্রধানের সঙ্গে ইন্ডিভিজুয়ালি মিটিং করেছেন, এটা কালকে করেছিলেন পরশুদিন। কাল তিনি স্থলবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, অর্থাৎ একদিন নৌসেনা, একদিন বায়ু, একদিন স্থল, প্রত্যেক কর্তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি বৈঠক করেছেন। আজকে সেন্ট্রাল হোম সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই সন্ধ্যাবেলায় আমরা পেলাম এই নির্দেশিকা। আমরা পেলাম বলতে সংবাদ মাধ্যম আমরা জানতে পারলাম, আমরা ব্রেক করছি। এখন প্রশ্ন হচ্ছে এই নির্দেশিকা মোট কটা রাজ্যে গেছে সেটা সংক্রান্ত তথ্য আরও স্পেসিফিক্যালি একটু পরে আমরা আশা করি পেয়ে যাব। কিন্তু যে কটা রাজ্যেই যাক এই নির্দেশিকার অত্যন্ত তাৎপর্য এবং মূল্য আছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ নাগরিকদের যুদ্ধের জন্য আত্মরক্ষা কিভাবে করতে হবে তার প্রস্তুতির মহড়া এটা, ভেরি ভাইটাল। প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি সারা যত সময় এগোচ্ছে তত টেনশন বাড়ছে ইসলামাবাদে, আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে ভারতের প্রত্যাঘাত। কারণ এই যে বললাম এই প্রস্তুতিগুলো, এই খবরগুলো তো তারা দেখছে, দিল্লির গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে কোনো মুহূর্তে বড় অ্যাকশন। একের পর এক সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেখুন রাফাল, আপনাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি, রাফাল এবং সুখোই এই দুটিতেই জুড়েছে ব্রাহ্মোস মিসাইল, যেটা একবারে ব্রহ্মাস্ত্র। ভারতীয় সেনাকে দেওয়া হয়েছে প্রলয় মিসাইল, আর কয়েকদিনের মধ্যে প্রলয় মিসাইল আরও চলে আসবে হাতে, অন্তত 300টা চলে আসবে। সেনাকে 48টি মিসাইল লঞ্চার দেওয়া হয়েছে, সেনাকে দেওয়া হয়েছে 48টি নাইট ভিশন ডিভাইস। এগুলো কিন্তু অ্যাডিশন, যা ছিল তার সঙ্গে যোগ করা হয়েছে। এয়ার ডিফেন্সের জন্য 85টি মিসাইল দেওয়া হয়েছে, এগুলো নতুন সংযোজন। একটি মিসাইল টেস্ট স্টেশন তৈরি করে দেওয়ার প্রস্তুতিও এখন শুরু হয়ে গেছে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রত্যাঘাতের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। শত্রুর বিরুদ্ধে অ্যাকশন, তার আগে ঘরে আরও সুরক্ষা বৃদ্ধি, বলতে পারেন আমাদের বর্ডারগুলোতে এবার আরও নিশ্ছিদ্র পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত। যুদ্ধের আবহেই এবার 17,000 বাড়তি জওয়ান পাচ্ছে বিএসএফ। দেখুন প্রতিবেদন। পেহেলগাঁও হামলার পর এবার বড় অ্যাকশন, যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায়ের পর বাড়তে থাকা অনুপ্রবেশের আশঙ্কা। দুই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই বিএসএফ বাহিনীর সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই 16টি নতুন ব্যাটালিয়নের অনুমতি মিলেছে, অপেক্ষা শুধু কেন্দ্রের চূড়ান্ত সম্মতি। তাহলে ভারত পাক যুদ্ধের আবহেই আধা সেনাদের জন্য সুখবর, আরও 16টি নয়া ব্যাটালিয়ন পেতে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। সব মিলিয়ে বাড়তে চলেছে প্রায় 17,000 বাহিনী। এখন সব মিলিয়ে বাহিনীর সংখ্যা 2,70,000-এর কাছাকাছি। বাড়তি 17,000 বাহিনী পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের কোন কোন স্ট্র্যাটেজিক লোকেশন পাহারা দেবে তার ছক কষে ফেলেছে বিএসএফ। একটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ওয়েস্টার্ন কমান্ডে, জম্মুর পাক সীমান্তে। আরেকটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ইস্টার্ন কমান্ডে, বাংলাদেশ সীমান্তের মিজোরামে। এখন পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ। পদ্মাপাড়ের মাটি ব্যবহার করে ভারত বিরোধী নানা কাজে ব্যস্ত আইএসআই। পেহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্তে এখন টেনশন। সেই আবহেই ভারতের উত্তর পূর্বে 20 নজর ইউনিস ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমানের। রিটায়ার্ড মেজর জেনারেলের মন্তব্য, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়া।
এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। রিটায়ার্ড মেজর জেনারেল তো ইউনূসের গোপন অভিসন্ধির কথাই বলেছেন। বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেই কারণে ইউনূসের মুখ দিয়ে ভারতে উত্তর পূর্ব দখলের কথা বলানো হচ্ছে। ভারত সতর্ক। সেই কারণে ইস্টার্ন কমান্ডে মিজোরামে তৈরি হতে চলেছে বিএসএফ এর নতুন হেডকোয়ার্টার। বাহিনীর সংখ্যা বাড়াতে দ্রুতই নতুন নিয়োগ শুরু করবে বিএসএফ। যোগ্য প্রার্থীকে বাছার পর দেওয়া হবে প্রশিক্ষণ। সময় লাগতে পারে 5 থেকে 6 বছর। অর্থাৎ ভারতের সীমান্ত শক্তি আরও বাড়ছে। একদিকে ঘরের সুরক্ষা আর অন্যদিকে কূটনৈতিক কৌশল। সেই কূটনৈতিক স্ট্রাইকেই নাগ পাশে জড়িয়ে পড়েছে পাকিস্তান। দেখুন কিভাবে পেহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ ভারত পেশ করেছে রাষ্ট্রপুঞ্জে। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে। রাষ্ট্রপুঞ্জের 4 স্থায়ী সদস্যের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা হয়েছে। কোন কোন শক্তি? ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া। বুঝতে পারছেন, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে এই সব কটা দেশ ভারতের পাশে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে বিশ্বের সমস্ত বড় দেশ, মানে যেগুলো উল্লেখযোগ্য দেশ, যেগুলো পাতে দেওয়ার অযোগ্য সেগুলোর কথা বলা হচ্ছে না, সমস্ত বড় দেশ ভারতের পাশে। আর পাকিস্তান, ইসলামাবাদ এখনো রয়েছে সন্ত্রাসের পাশে। আর সেই সন্ত্রাসবাদীদের বিষ নজর আমাদের দেশে। পেহেলগাঁও হামলার পর জঙ্গিদের সেফ হাউসে সরিয়ে নিয়ে গিয়েছে পাক সেনা। লস্করের প্রধান হাফিজ সঈদও এখন 5 স্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। শেষ দেখে ছাড়বে ভারত। আর এই মুহূর্তে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সঈদ নিয়ে বড় খবর দেব আপনাদের TV9 বাংলায়। দেখুন, কর্পোরেট স্টাইলে লস্কর চালাচ্ছে সঈদ। বিভিন্ন জঙ্গি নেতার বিভিন্ন কাজ ভাগ করে দেওয়া হয়েছে, সঈদ বন্টন করে দিয়েছে। নিজেকে সে একেবারে আড়ালে রাখে, আলাদা রিজিয়নে আলাদা কমান্ডার। হাফিজের ছেলে হাফিজ পুত্র তালহা, সেও ধীরে ধীরে বাবার এই জঙ্গি নেটওয়ার্কে বড় ভূমিকা পালন করছে এবং তার দায়িত্ব আরও বাড়ছে। লস্করের নেটওয়ার্ক বিস্তারে হাফিজের ছেলে তালহার এখন বড় ভূমিকা। ISI এর সহযোগিতায় টেরর নেটওয়ার্ক বিস্তার। হঠাৎ করে কর্পোরেট স্টাইল কেন? অর্থাৎ জঙ্গিদের লস্কর-ই তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর কর্পোরেট স্টাইল কেন? গোয়েন্দারা বলছেন যাতে কোনো সন্ত্রাসবাদী হামলায় সরাসরি হাফিজ সঈদের যোগাযোগ না পাওয়া যায়। পেহেলগাঁওতে হামলাতে সরাসরি যোগ রয়েছে মুসার। এই মুসাকে নির্দেশ দেওয়া হয়েছিল কোথা থেকে? জঙ্গি মুসা কাকে রিপোর্ট করে? দেখুন, কর্পোরেট স্টাইলে লস্করের নেটওয়ার্ক আমাদের বিগ বলে আপনাদের দেখাবো। তার আগে বলে দিই, দেখুন সরফরোশ সিনেমাটা দেখেছেন, সেখানে যে ফানকার, যে আর্টিস্ট নাসিরুদ্দিন শাহ প্লে করেছিলেন সেই রোল, দেখা গেল যে তিনি গজল গাইছেন, অথচ আমির খান অনেক পরে ACP রাঠোর তিনি জানতে পারলেন তার বন্ধু তিনি হচ্ছেন সন্ত্রাসের নাটের গুরু। অনেক পরে জানা গেল যে আসলে নাসিরুদ্দিনই মূল কালপ্রিট। হাফিজ এইরমভাবে লুকিয়ে রয়েছে। মানে নাসিরুদ্দিন যে রোলটা প্লে করেছিলেন, যতদূর আমার নাম মনে পড়ছে, গুলফাম ছিল সেই ক্যারেক্টারের নাম। দেখুন, একের পর এক দেখাচ্ছি। হাফিজ সঈদ তিনি চিফ, লস্কর-ই তৈবার চিফ। ডেপুটি চিফ হচ্ছেন জাকিউর রহমান লখভি, ডেপুটি চিফ লস্কর-ই তৈবা। এইবার এই গাছটা দেখুন, একেবারে বংশলতিকা। সাইফুল্লাহ খালিদ তিনি প্রধান, লস্করের রাজনৈতিক উইং, পলিটিক্যাল উইং তিনি সামলান। এটা দেখুন, ইউসুফ মুজাম্মিল অপারেশনাল চিফ কাশ্মীর, কাশ্মীর জোনের জন্য আলাদা ইউসুফ মুজাম্মিল অপারেশনাল চিফ কাশ্মীর। আজম চিমা অপারেশনাল চিফ, এরা এর কাছে রিপোর্ট করে, উনি আবার একেবারে বড় কর্তার কাছে রিপোর্ট করেন। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। আজম চিমা অপারেশনাল চিফ, ইয়াহিয়া মুজাহিদ ইনি হচ্ছেন মুখপাত্র। দেখুন,
এইটা হচ্ছে তার পরবর্তী ধাপ, অর্থাৎ এইটা হচ্ছে গ্রেটার, এইটা হচ্ছে লেসার ক্ষমতার দিক থেকে। এরপরে দেখুন হাফিজ তালহা, উপপ্রধান লস্কর অর্থাৎ ডেপুটি চিফ, একে ইনি বাবার মন্ত্রে ধীরে 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 হাত পাকাচ্ছেন, হাফিজ তালহা। তারপরে দেখুন আবু আনস, ইনি হচ্ছেন ইনচার্জ কাশ্মীর রিজিয়ন। তারপরে এখানে দেখুন উমর সোফিয়া, ইনচার্জ জম্মু রিজিয়ন, তার মানে জম্মুর জন্য আলাদা, কাশ্মীরের জন্য আলাদা, সব কমান্ডার আলাদা। এখানে দেখুন হাজি আব্দুল আজিজ, উপপ্রধান লস্কর, এটাও একটা ডেজিগনেশন, একই ডেজিগনেশন 2-3 জনের আছে কিন্তু দায়িত্ব আলাদা। এখানে দেখুন মুসা, এই যে অপারেশনটা হয়েছিল সেই অপারেশন যে দায়িত্ব নিয়ে করিয়েছিল আড়ালে থেকে সেই মুসা, লঞ্চ প্যাডের কমান্ডার। এই হচ্ছে বৈসানের ভ্যালিতে যে হামলা হয়েছিল তার নাটের গুরু। কিন্তু এদের আবার ধীরে ধীরে এইভাবে আমরা পুরো বংশটা দেখালাম, ঠিক যেমন করে পুরনো জমিদার বাড়ির বংশলতিকা থাকে, এইটা হচ্ছে হাফিজ সঈদের বংশলতিকাতার নেটওয়ার্কের। কেন বলুন তো হাফিজ সঈদ একেবারে শেষে, এটা যুক্তিটা বলি। তার কারণ এরা যখন ধরা পড়বে, এই ধরনের লোক যখন ধরা পড়বে, এদের থেকে এখানে পৌঁছতে 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 তদন্তের অনেক বেলা গড়িয়ে যাবে এবং পৌঁছানো খুব কঠিন। সেই জন্যই বলেছিলাম এসিপি রাঠোর একেবারে সিনেমার শেষ লগ্নে গিয়ে তিনি ধরতে পেরেছিলেন যে ফানকার বা আর্টিস্ট বলে নিজেকে যিনি দাবি করেন সেই নাসিরুদ্দিনই আসল কালপ্রিট, মানে নাসিরুদ্দিন শাহের ওই রোল যিনি প্লে করেছিলেন গুলফাম। আপনাদের দেখালাম কি গ্রাফিক্স বিগ বলে দেখালাম। দেখুন সন্ত্রাসের বিষ জাল ছড়াচ্ছে লস্কর, জঙ্গি হানায় লস্করি তৈবার নয়া স্ট্র্যাটেজি, নতুন মুখ এবং পুরনো সন্ত্রাস। আবার গ্রাফিক্স দেখাবো আপনাদের, দেখুন সংগঠনের শীর্ষে হাফিজ সঈদ, হাফিজ সঈদের ছেলে তালহা, বারবার বলছি বাবার পদাঙ্ক অনুসরণ করছে তালহা সঈদ। নেক্সট দেখুন জাকিউর রহমান লখভি, 2008 সালে মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী। সূত্রের খবর সংগঠনের সামরিক অভিযান, প্রশিক্ষণ শিবির এবং হামলার পুরো পরিকল্পনা বাস্তবায়িত করেছিল এই লখভি। সাজিদ মীর ওরফে সাইফুল্লাহ সাজিদ জাট, পুরো নাম সাইফুল্লাহ সাজিদ জাট, 26/11-র মূল ষড়যন্ত্রকারী, এখনও পলাতক। সূত্রের খবর এখন সাজিদের লক্ষ্য লস্করের জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা এবং নিয়োগ করা। পরবর্তী গ্রাফিক্স দেখুন হাজি মোহাম্মদ আশরাফ, আর্থিক প্রদান অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা সে দেখে, যে অনুদান, হাওয়ালা এবং তহবিল নেটওয়ার্কটাকে পরিচালনা করে। এমন কিছু দেশ আছে সেই দেশ থেকে অর্থ সাহায্য আসে, যারা একেবারে গোঁড়া মৌলবাদী, সেখান থেকে আসে। পরবর্তী গ্রাফিক্স দেখুন আরিফ কাসমানি অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে, মানে কোঅর্ডিনেশনের কাজ করে। আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এ হচ্ছে এক্সপার্ট বা বিশেষজ্ঞ। জাফর ইকবাল এলইটির সহ প্রতিষ্ঠাতা, মানে লস্কর তৈবার কো-ফাউন্ডার। মূলত নতুনদের মগজ ধোলাইয়ে এই চরিত্র হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে ওস্তাদ। দেখলেন সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তে মদত দিচ্ছে পাক আইএসআই, পাক সেনা। এগুলো নতুন কোনো তথ্য নয়, আবার আপনাদের আমরা বলছি, তার কারণ আবার সেইগুলোই আমাদের সামনে আসছে। আর নজর ঘোরাতে মুখে বড় বড় কথা বলছে পাকিস্তান। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের যোগের প্রমাণ রয়েছে, তারপরও মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে ইসলামাবাদ এখনও তাদের মতো করেই গা ভাসিয়ে চলেছে। নিজের ঘরে সন্ত্রাসকে লালন পালন করে ইসলামাবাদ। সেই কারণেই জৈশ প্রধান মাসুদ আজহার ও লস্করের মাথা হাফিজ সঈদকে নিজেদের ঘরেই আশ্রয় দেয় পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় রাতারাতি 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে হাফিজ সঈদের নিরাপত্তা। প্রথম স্তরে লস্কর প্রধানকে ঘিরে রেখেছে প্রাক্তন কমান্ডোরা, দ্বিতীয় স্তরে প্যারামিলিটারি জওয়ানরা, তারপর হাফিজের নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, চতুর্থ স্তরে রয়েছে লাহোর পুলিশ, আর পঞ্চম স্তরে লস্করের কট্টর সমর্থকরা। 5 স্তরীয় নিরাপত্তাতেই শেষ নয়, জনবহুল এলাকায় রাখা হয়েছে লস্করের মাথাকে। পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য সেটা গোটা বিশ্বই জানে, তবে ইসলামাবাদ সেটা মানে না, উল্টে বারবার মিথ্যে বলে। There is reasonable intelligence indicating towards imminent threat of kinetic action by India against Pakistan. শুনলেন, পাকিস্তান 100% নিশ্চিত ভারত প্রত্যাঘাত করবেই। সেই কারণেই ভয়ে সিঁটিয়ে থাকা পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে এই কথা বলল। ওদিকে লন্ডন থেকেও সেই ভয়ের ব্রডকাস্ট হয়েছে ব্রিটেনে পাকিস্তানের হাই কমিশনে।
Definitely, there should be no doubt. If the Indians attack, they would be appropriately answered. এদিকে মুখে ভয়ের কথা, ওদিকে আবার লম্ফঝম্পও রয়েছে। Act of war against Pakistan and would be responded with full force of power. মুখে বড় বড় কথা পাকিস্তানের, যুদ্ধজিগির তুলতেই নিজের ঘরেই কাঠগড়ায় শাহবাজ শরীফ, আসিম মুনিররা। মুনিরের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠেছে পদে পদে। দেশবাসীর ক্ষোভ ধামাচাপা দিতেই এখন পাক সেনাপ্রধানকে হিরো বানাতে ব্যস্ত শরীফ ঘনিষ্ঠ নেতারা। आर्मी चीफ मर्दे मोमिन है और पक्का मुसलमान भी है, पाकिस्तान की सालमियत और दिफा पे मर मिटने का जज्बा रखता है। শুনলেন, যদি এতই হিম্মত থাকে তাহলে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে মিনমিন করে ভারতের প্রত্যাঘাত ঠেকাতে কাকতি মিনতি কেন? Not least because US is an influential and a big country and a permanent member of the Security Council, but also because it has traditionally had good relations with both Pakistan and India, and it has played a role in the past. We believe it has an instrumental role to play in this instance also. শুনলেন কতটা ভয় পেয়েছে ইসলামাবাদ? ভয় যে চরমে, একের পর এক ঘটনাতেই তো তার প্রমাণ রয়েছে। নেতা ও সেনাকর্তারা পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তান সাংসদের কথাটা শুনুন। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर, इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। আতঙ্কি স্থানে প্রত্যাঘাত হবেই। এলওসির কাছে জঙ্গিদের 3টি লঞ্চ প্যাড খালি করে দিয়েছে পাকিস্তান। 50-এরও বেশি জঙ্গি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীরে যেন লকডাউনের মতো অবস্থা। 2 মাসের রেশন মজুত করেছে পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধের স্টক করা হচ্ছে। এমনকি প্রত্যাঘাতের আশঙ্কায় পিওকেতে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলওসির কাছে যুদ্ধের মহড়া দিচ্ছে পাক সেনা। পাক নেভি আরব সাগরে যুদ্ধাভ্যাস এই কারণেই করছে যাতে ভারত প্রত্যাঘাত না করে। পাকিস্তানের এই প্রোপাগান্ডায় যদিও ভোবি ভোলার নয়। অতএব সাবধান পাকিস্তান। পাকিস্তানের এমপিদের মনে মোদি সম্পর্কে যে ভয় সেটা দেখলেন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে। এই এমপি তিনি কি বলছেন, আমি ইংল্যান্ডে পালিয়ে যাব যুদ্ধ শুরু হলে। আর কি বলছেন, মোদি কি আমার মাসির ছেলে যে আমার কথা শুনবে, দিয়ে আক্রমণ করবে না? সুতরাং যুদ্ধ বা আক্রমণ এক প্রকার অনিবার্য। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH